শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমি আহ, একটি এমএস ওয়ার্ড ফাইল শেয়ার করতে যাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছো ফাইলটা? ফাইলটা দেখা যাচ্ছে? Yes, sir. ওকে। আচ্ছা। তো এই যে তোমরা স্ক্রিনে দেখছো, সরি, 8 বছর আগে একদিন, 8 বছর আগে একদিন, এটা হচ্ছে একটা কবিতা। কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। এই কবিতাটি 8 বছর আগে একদিন, কবিতাটি আসলে সুইসাইড বা আত্মহত্যার বিপক্ষে। আত্মহত্যা করা উচিত নয়, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা খারাপ, আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং আত্মহত্যা হচ্ছে এক ধরনের সমস্যা, এটা সমাধান নয়। তো কবি জীবনানন্দ দাশ এই কবিতার মাধ্যমে উনি আত্মহত্যার বিপক্ষে বলেছেন। তাহলে আমরা দেখি কবিতার লাইনগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করি। শোনা গেল লাশ কাটা ঘরে, নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। লাশ কাটা ঘরে, নিয়ে গেছে তারে। লাশ কাটা ঘরে আরো একটি লাশ এসেছে। লাশ, একজন মানুষের মৃতদেহ। লোকে বলে যে এই লোক গতকাল রাতে মারা গিয়েছে, আত্মহত্যা করেছে গতকাল রাতে। লোকটি ম্যারিড ছিল, লোকটি বিবাহিত ছিল, বধূ শুয়েছিল পাশে, তার ওয়াইফ ছিল তার পাশে। যে লোকটি আত্মহত্যা করেছিল তার স্ত্রী তার পাশে শুয়েছিল, শিশুটিও ছিল, তাদের একটি সন্তানও ছিল। প্রেম ছিল, আশা ছিল জোছনায়, তবু সে দেখিল কোন ভূত। হাজবেন্ড ওয়াইফের বা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল, তাদের মধ্যে প্রেম ছিল, তাদের মধ্যে আশা ছিল, কিন্তু তারপরেও কি যে হলো, সে যে কোন ভূত দেখলো, মানে তার কি হলো, তার মনে এই আত্মহত্যার চিন্তা কেন এলো? তার ওয়াইফ ছিল, তার সন্তান ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, তারপরও কেন সে আত্মহত্যার মতো একটা ডিসিশন নিল? ঘুম কেন ভেঙে গেল তার? কেন তার ঘুম ভাঙলো? অথবা হয়নি ঘুম বহুকাল, হয়তোবা কোনো এক টেনশনে, কোনো এক প্রেসারে ওই লোকটির ঘুম হতো না। অথবা গতকাল রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কি মনে করে কি হলো, কোনো দুশ্চিন্তা থেকে হয়তো সে আত্মহত্যা করলো, আত্মহত্যার পথ বেছে নিল। এখন হয়েছে কি, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। তো ওই লোকটি যে আত্মহত্যা করেছিল সে এখন লাশ কাটা ঘরে পড়ে আছে, এখন সে ঘুমাচ্ছে, এই ঘুম আর ভাঙবে না। মৃতদেহ, মনে হচ্ছে যেন সে ঘুমিয়ে আছে, তার এই চোখ খুলবে না, এই ঘুম আর ভাঙবে না। এই ঘুম চেয়েছিলে বুঝি? কবি সেই লাশের উদ্দেশ্যে বলছে, যে লোকটি আত্মহত্যা করলো
তার উদ্দেশ্যে বলছে, তুমি কি এই ঘুম চেয়েছিলে? এই ঘুমই তোমার প্রিয়? নিজের জীবন নষ্ট করে, আত্মহত্যা করে, এই যে তুমি ঘুমের রাজ্যে, চিরতরে তুমি ঘুমের রাজ্যে চলে গেলে, তোমার এই ঘুম আর ভাঙবে না। তুমি কি এই ঘুম চেয়েছিলে? রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি। যে লোকটি মারা গেল আত্মহত্যা করে, তার মুখে, মানে মুখ রক্তাক্ত, রক্ত ফেনা মাখা মুখ, মরকের ইঁদুরের মতো। দেখতে মনে হচ্ছে যেন মহামারীর ইঁদুরের মতো। মরক মানে মহামারী, মহামারীর ইঁদুরের মতো ঘাড় গুজি। ঘাড় গুজি, গুজি মানে গুজে আছে। আধার ঘুজির বুকে ঘুমায় এবার। আধার ঘুজি, ঘুজি মানে সরু বা সংকীর্ণ গলি। আমরা অলি গলি বলি না, গলি। অন্ধকার সংকীর্ণ গলিতে এবার ঘুমাচ্ছে সেই লাশ। তার ঘাড় গুজে আছে, ইঁদুরের মতো ঘাড় গুজে আছে। কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনা। অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই লাশ আর কখনো জীবিত হবে না। যে লোকটি আত্মহত্যা করলো সে আর কখনো জাগবে না, এবং সে কোনো আর বেদনা সইবে না, কষ্ট, আর কোনো কষ্ট সইবে না, আর কোনো কষ্ট সহ্য করতে হবে না তাকে, কারণ সে তো মারাই গেল। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। গ্রীবা, গ্রীবা মানে ঘাড়। উটের গ্রীবার মতো মানে উটের ঘাড়ের মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, তবুও তো পেঁচা জাগে। গলিত স্থবির ব্যঙ্গ। ব্যঙ্গ মানে হচ্ছে ব্যাগ, ব্যাগ। আমরা ব্যাগ বলি না, হাতের ব্যাগ বা থলে। গলিত স্থবির ব্যঙ্গ আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। মাগে মানে চায়, চাওয়া, ভিক্ষা চাওয়া। মাগে মানে ভিক্ষা, ভিক্ষা খুঁজে। কবি এখানে বোঝাতে চাচ্ছেন, পেঁচা, পেঁচা একটি পাখি। পেঁচা তার জীবন নিয়ে সে বিজি, সে তার জীবন অতিবাহিত করছে। পেঁচা একটি পাখি, তার জীবনেও সংগ্রাম আছে। তাকেও পোকামাকড়, সাপ, ইঁদুর এগুলো ধরে বাঁচতে হয়, এগুলো ধরে খেতে হয়, খেয়ে বাঁচতে হয়। কবি এখানে সুন্দরভাবে তুলনা করছেন যে সামান্য একটা পাখি পেঁচা, এটারও তো বাঁচার স্বাদ আছে, এটাও ডেইলি, এটাও প্রতিদিন সংগ্রাম করছে। পেঁচা তো আত্মহত্যা করার চিন্তা করছে না, পেঁচার জীবনেও কষ্ট আছে। তো ওই লোকটি কেন মারা গেল, কেন এভাবে আত্মহত্যা করলো, কবি এটা মেনে নিতে পারছেন না। যে লোকটি আত্মহত্যা করলো সে হতে পারে তার, হতে পারে তার, কি বলবো, পরিচিত কেউ, হতে পারে আত্মীয়, অথবা প্রতিবেশী। মানে যে লোকটি আত্মহত্যা করলো তার পরিচয় আমরা জানি না,
হতে পারে আত্মীয়, হতে পারে ভাই, হতে পারে বন্ধু, বা পাশের বাড়ির কেউ, যাই হোক। তো কবি বলতে চাচ্ছেন গলিত স্থবির ব্যঙ্গ আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। মানে একজন ভিক্ষুক হাতে ভিক্ষার ব্যাগ নিয়ে ঘুরে। ভিক্ষুক, তার কিছুই নেই। একজন ভিক্ষুকের কিছুই নেই, তবুও সে কি করে? সে বেঁচে থাকে। একজন ভিক্ষুক, সে সংগ্রাম করে, সে বেঁচে থাকে, সে আলাইকুম। জীবিকা অন্বেষণ করে। একজন ভিক্ষুক, সে আত্মহত্যার কথা চিন্তা করছে না। একজন ভিক্ষুকের কষ্ট কতটা, অনেক। স্যার একজন ভিক্ষুকের, স্যার হ্যালো, হ্যালো স্যার, আমাদেরকে জয়েন নেন। স্যার রুবায়েত স্যার, জিয়াদ রুবায়েত জিয়াদ। হ্যাঁ, জয়েন করেছে করেছে ওরা। একজন ভিক্ষুকের জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক সংগ্রাম, তারপরও সে কিন্তু প্রতিদিন ভিক্ষার ব্যাগটা নিয়ে রাস্তায় বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে। হ্যাঁ, সে আত্মহত্যার কথা চিন্তা করছে না। তো কবি বুঝাতে চাচ্ছেন ওই লোকটি কেন আত্মহত্যা করলো, কেন? ঠিক আছে, লোকটির বিভিন্ন টেনশন থাকতে পারে, বিভিন্ন চাপ বা প্রেশার থাকতে পারে, তাই বলি কি আত্মহত্যা তো কোনো সমাধান নয়, তাই না? কয়েকটি প্রভাতের ইশারায় অনুমেয়, অনুমেয় মানে বোধগম্য বা বোঝা যায়, উষ্ণ অনুরাগে, উষ্ণ স্নেহে বা ভালোবাসায় টের পায় যূথচারী। যূথচারী মানে দলপ্রিয়, যে লোক মানে অনেক মানুষের সাথে একসাথে থাকতে বা হাঁটতে বা চলতে ভালোবাসে। যূথচারী, যে লোক দলের সাথে থাকে, একসাথে কয়েকজন মিলে। টের পায় যূথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। কবি এমনকি এখানে মশার সাথে ওই লোকটির আত্মহত্যার তুলনা করেছেন। মশা অতি ক্ষুদ্র একটি প্রাণী, সেও কিন্তু ডেইলি তার সংগ্রাম করে সংগ্রামের সাথে বেঁচে থাকার চেষ্টা করছে। মশা তার জীবনকে কিন্তু নষ্ট করছে না, মশা আত্মহত্যা করছে না। কবি কত সুন্দর করে তুলনা করছে দেখো। আমরা মানুষ, মানুষের জীবন কত মূল্যবান। ওই লোকটি আত্মহত্যা করে নিজের মূল্যবান জীবনকে ধ্বংস করলো, নষ্ট করলো। অথচ একটি সামান্য প্রাণী মশা, মশাও কিন্তু জীবনের স্রোত ভালোবাসে, মশা জীবনকে ভালোবাসে, মশাও বেঁচে থাকতে চায়। প্রতিদিন মশা তার সংগ্রাম করতে থাকে, সংগ্রাম করে যায়। রক্ত ক্ল্যাদ, ক্ল্যাদ মানে হচ্ছে কাদা জল, স্যাঁতস্যাঁতে তরল ময়লা, কাদা, কাদা জল। রক্ত ক্ল্যাদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। মাছির সাথে তুলনা করছে। মাছিও অতি ক্ষুদ্র প্রাণী, কিন্তু মাছিরও সংগ্রাম আছে। মাছিও কিন্তু বেঁচে থাকতে চায়, লড়াই করে বেঁচে থাকতে চায়। মাছি কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয় না। অথচ ওই লোকটি আত্মহত্যা করে বসলো। সোনালী রোদের ঢেইয়ে, ঢেই মানে হচ্ছে ঢেউ, ঢেই মানে ঢেউ। সোনালী রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। কবি বলতে চাচ্ছেন যে
এমনকি ছোট ছোট কীট পতঙ্গ, পোকামাকড়ও কিন্তু জীবনটাকে উপভোগ করে। তারা উড়ে বেড়ায়, তারা গাছের ডালে বসে, গাছের পাতায় বসে। পোকা, তারা তো আত্মহত্যা করছে না, তাহলে ওই লোকটি কেন আত্মহত্যা করলো? তো কবির মনে প্রশ্ন, ঘনিষ্ঠ আকাশ যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। মানে জীবন, আলোকিত জীবনের দেখা পাওয়া যায়, সুন্দর জীবনের দেখা পাওয়া যায়, মানে জীবনকে উপভোগ করার সৌন্দর্য আমরা খুঁজে পাই এইসব পাখিদের দিকে তাকালে, প্রজাপতির দিকে তাকালে, পোকামাকড়ের দিকে তাকালে। ওরা জীবনটাকে উপভোগ করছে। ঠিক আছে, ওদের জীবন ক্ষণস্থায়ী, হয়তো বেশি দিন বাঁচে না, কিন্তু ওরা জীবনকে নষ্ট করে না, নিজে নিজে জীবনকে ধ্বংস করে না, তারা আত্মহত্যা করে না। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। দেখো, ছোটবেলায় তোমরা, এমনকি আমিও এটা করেছি, বিভিন্ন রঙের ফড়িং ধরতে না? তোমরা ধরেছো? মনে পড়ে? ছেলেরা মেয়েরাও হয়তো ধরেছো ফড়িং। হ্যালো, ফড়িং ধরে হাতে নিয়েছো, তারপরে ফড়িং এর লেজে সুতো লাগিয়েছো, বা ফড়িং কোনো ছোট বক্সে রেখেছো, মনে পড়ে? তো শিশুর হাতে ফড়িং, ফড়িংটা তখন কি করে? চুপচাপ বসে থাকে, নাকি সে বাঁচতে চায়, সে নড়ে, নড়াচড়া করে, কামড় দিতে চায়, ফড়িংটা উড়ে যেতে চায়, ঠিক না? ঠিক বলিনি? তাহলে দেখো, সামান্য একটা ফড়িং, তাকে যদি তুমি ধরে রাখো, সেও কিন্তু বাঁচতে চায়, কারণ ফড়িং জানে জীবনের মূল্য কতটা, জীবন খুব মূল্যবান। চাঁদ ডুবে গেলে প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে নিয়ে গিয়েছিলে, তবু একা একা। এখন কবি ওই লাশের উদ্দেশ্যে বলছে, লাশ, যে লোকটি আত্মহত্যা করে মারা গেল, তার উদ্দেশ্যে কবি বলছেন যে তুমি অশ্বত্থ, মানে বড় গাছ, অশ্বত্থ গাছের কাছে গিয়ে তুমি রশি দিয়ে, দড়ি ঝুলিয়ে তুমি আত্মহত্যা করলে রাতের আধারে। যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। খুব সুন্দর একটা লাইন। কবি বলছেন যে ফড়িংয়ের জীবন যতটা সুন্দর, ইন্টারেস্টিং, ফড়িং যেভাবে জীবনটাকে উপভোগ করে, দোয়েল পাখি যেভাবে জীবনটাকে উপভোগ করে, মানুষ সেভাবে তার জীবনটাকে উপভোগ করে না। এখানে কবি আফসোস করছেন, কষ্ট থেকে কথাটা বলছেন, যে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা তো আত্মহত্যার মতো এত ঘৃণিত, এত মহাপাপ আমরা কেন করতে যাব? এটা অন্যায়। কবি বলছেন ফড়িংয়ের জীবন যতটা অন্যরকম, মানে অসাধারণ সুন্দর, দোয়েল পাখির জীবন যেমন আনন্দময়, তো আমরা মানুষরাও দোয়েল পাখির মতো জীবনটাকে কি কাটাতে পারি না আনন্দে, নিশ্চিন্তে, নির্ভাবনায়? এই জেনে অশ্বত্থের শাখা
করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? তো কবি বলছেন যে ওই লাশের উদ্দেশ্যে বলছেন, লাশকে বলছেন, লাশ তো কথা বলতে পারে না, কিন্তু কবি লাশের উদ্দেশ্যে বলছেন যে তুমি যখন দড়ি হাতে গেলে ওই গাছের ডালে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করছিলে, তখন গাছের ডাল কি প্রতিবাদ করেনি? গাছের ডাল কি তোমাকে বলেনি যে আত্মহত্যা করো না, আত্মহত্যা ভালো নয়? জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক দুই একটা ইঁদুর এবার। কবি আবার জোনাকির কথা বলছেন। জোনাকি, রাতের বেলা আমরা জোনাকি দেখতে পাই, জোনাকির আলো জলে অসাধারণ নান্দনিকতা বা সৌন্দর্য সৃষ্টি হয়। কবি বলছেন জোনাকি পোকাও কিন্তু তার জীবন অতিবাহিত করছে। জোনাকি পোকাও বোঝে জীবন কতটা মূল্যবান। তাহলে ওই লোকটা কেন বুঝলো না জীবনের মূল্য? ওই লোকটা কেন আত্মহত্যা করলো? থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? ধরা যাক দুই একটা ইঁদুর এবার। দেখো, প্যাঁচা রাতের অন্ধকারে বের হচ্ছে ইঁদুর ধরার উদ্দেশ্যে। তাহলে প্যাঁচাও কিন্তু থেমে নেই, প্যাঁচা চুপচাপ বসে নেই, প্যাঁচা কাজ করছে। প্যাঁচা ইঁদুর ধরে খেলে সে বেঁচে থাকবে, তার মানে প্যাঁচাও বাঁচতে চায়, প্যাঁচারও বাঁচার আগ্রহ আছে, এই জন্য সে ইঁদুর ধরতে চায়। প্যাঁচা বোঝে জীবনের মূল্য কতটা। জানায়নি কি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ। জব মানে গম জাতীয় শস্য, গম জাতীয় ফসল। জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের। তোমার অসহ্য বোধ হলো? কবি আক্ষেপ করে কষ্ট থেকে বলছেন, কবি ধমক দিয়ে বলছেন, লাশটার উদ্দেশ্যে ধমক দিয়ে বলছেন যে এই যে এত সুন্দর জীবন, সুজলা সুফলা এই পৃথিবী, তোমার অসহ্য বোধ হলো? তোমার মনে হলো আর বেঁচে থাকা যাবে না, তুমি ডিসিশন নিলে আত্মহত্যা করার? কবি ধমক দিয়ে বলছেন লাশের উদ্দেশ্যে। এখন লাশ তো ধমক শুনবে না, কিন্তু কবি ওনার কষ্টটা প্রকাশ করছেন। কবি আরো বলছেন, মানে খোঁচা দিয়ে বলছেন, লাশের উদ্দেশ্যে খোঁচা দিয়ে বলছেন, মর্গে কি হৃদয় জুড়ালো? তোমার কি মনে শান্তি এসেছে? এই যে লাশ কাটা ঘরে মরা পড়ে আছো তুমি, এখন কি তোমার শান্তি এসেছে? মর্গে গুমটে, গুমট মানে নোংরা, অপরিচ্ছন্ন, এই অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে তুমি পড়ে আছো লাশ হয়ে, এখন কি তোমার ভালো লাগছে? তোমার কি শান্তি এসেছে? কবি দুঃখে কষ্টে খোঁচা দিয়ে বলছেন, শোনো তবুও এই মৃতের গল্প। কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। যে লোকটি আত্মহত্যা করলো সে কিন্তু বিবাহিত, তার সন্তান আছে, তারপরেও সে কেন আত্মহত্যা করলো এটা কবি বুঝে উঠতে পারছেন না। কবি কোনোভাবে
মেনে নিতে পারছেন না। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছিল, সংসার ঠিকঠাক চলছিল, সময়ের উদ্বর্তনে উঠে আসে বধূ। মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হারা ভাতের গ্লানি কোন বেদনার শীতে। এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। টেবিলের পরে মানে টেবিলের উপরে। টেবিলের উপরে লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে লোকটা। লোকটার লাশ চিত হয়ে আছে। জানি তবু জানি, নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। কবি এখানে বলছেন, এতক্ষণ কবি বললেন যে তোমার ওয়াইফ আছে, তোমার সন্তান আছে, দাম্পত্য জীবনে তো কোনো সমস্যা দেখছি না, সমস্যা থাকার কথা না, তো তুমি কেন আত্মহত্যার পথ বেছে নিলে? কবি এখন আবার বলছে যে হ্যাঁ, হয়তো নারীর ভালোবাসা পাওয়ার পরও, প্রেম পাওয়ার পরও, শিশু সন্তান সংসারে আসার পরও, এমনকি একটা বাড়ির মালিক হওয়ার পরেও, বাড়ি থাকা সত্ত্বেও, টাকা থাকা সত্ত্বেও, সফলতা, কীর্তি থাকা সত্ত্বেও, মানুষের আসলে রক্তের ভেতরে, মনের ভিতরে যে কি খেলা করে, এটা খুব রহস্যজনক। অনেকের দেখা যাচ্ছে অনেক বড় লোক, জায়গা জমি বাড়ি গাড়ি সব আছে, তারপরও দেখা গেল আত্মহত্যা করে বসলো। সমাজে আমরা এমনটা দেখি না? এমনটা ঘটে। তো কবি বলছেন আসলে মানুষের মনের ভিতরে কি যে খেলা করে, কেন যে মানুষের মন ক্লান্ত হয়ে যায়। মানুষের শরীর ক্লান্ত হলে, একটু বিশ্রাম নিলে আবার সেই শক্তি ফিরে পায়, কিন্তু যখন মানুষের মন ক্লান্ত হয়ে যায়, মন ক্লান্ত মানে আর বেঁচে থাকার কোনো ইচ্ছে মনে থাকে না। মনে হয় যেন মৃত্যু হলেই মুক্তি পেতে বা মৃত্যু হলেই শান্তি পেতে অনেকের এমন মনে হয়। যখন এমনটা মনে হয়, তখন বুঝতে হবে যে সেই লোকের মানসিক প্রবলেম দেখা দিচ্ছে, সেই লোকের মন দুর্বল হয়ে যাচ্ছে, সেই লোকের মন ক্লান্ত হয়ে যাচ্ছে, সেই লোক সঠিক চিন্তা করতে পারছে না। বেঁচে থাকার চিন্তা সঠিক চিন্তা, আত্মহত্যা করার চিন্তা ভুল চিন্তা। আত্মহত্যার চিন্তা বাজে চিন্তা, এটা মানসিক রোগীর লক্ষণ। যাই হোক, চিত হয়ে শুয়ে আছে টেবিলের উপরে, তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে বসে এসে চোখ পাল্টায় কয়, পরিচাঁদ গেছে বুঝি বেন জলে ভেসে। চমৎকার, ধরা যাক দুই একটা ইঁদুর এবার। কবি বারবার এই কথাটা বলছেন যে সামান্য একটি পেঁচা রাতের আধারে বের হচ্ছে ইঁদুর ধরার জন্য। জীবনের সংগ্রাম দেখো, ইঁদুর ধরতে পারলে সে একবেলা খেতে পারবে, ইঁদুর ধরতে না পারলে তার কষ্ট হবে, না খেয়ে তাকে ঘুমাতে হবে পেঁচাকে। কিন্তু তার চেষ্টার কোনো শেষ নেই। পেঁচা জানে জীবনটা কষ্টের, পেঁচা জানে কেউ তাকে খাবার এনে দেবে না, তাকে বের হয়ে উড়ে ইঁদুর, পোকা মাকড়, সাপ
ধরে খেতে হবে। তো প্যাঁচার জীবনেও কষ্ট দুঃখ আছে, সংগ্রাম আছে, কিন্তু প্যাঁচা তো আত্মহত্যার পথ বেছে নেয়নি, প্যাঁচা তো আত্মহত্যা করে না। তাহলে সেই লোকটি কেন আত্মহত্যা করলো? কবির মনে এই দুঃখ, কবির মনে এই কষ্ট। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাত্তারে আমি করে দেব বেন জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। ভাড়ার মানে জীবনের বিশাল ভান্ডার। জীবনে এই পৃথিবীতে খাবার দাবার গাছপালা সবকিছু প্রচুর প্রচুর পরিমাণে আছে। তো কবি এখন তুলনা করছেন ওনার দাদা দাদির সাথে। ওনার দাদা দাদি, হ্যাঁ, প্রাকৃতিকভাবে ওনাদের বয়স হয়েছে। ওনার দাদা দাদিও জীবনে অনেক সংগ্রাম, অনেক চড়াই উতরাই, অনেক উত্থান পতন পার করে বৃদ্ধ বৃদ্ধা হয়েছেন, এই বয়সে এসেছেন। বৃদ্ধ বয়সটাও কষ্টের, তাই বলে কি আত্মহত্যার চিন্তা মাথায় আনতে হবে? কখনো না। কবি বলছেন যে আমরা ছোটবেলায় আমাদের মানে শিশু অবস্থায় আমাদের জন্ম হয়, তারপর ধীরে ধীরে আমরা বড় হই, এক সময় বৃদ্ধ হই, এক সময় মারা যাই। তো এটা হচ্ছে প্রাকৃতিক উপায়, ন্যাচারাল প্রসেস, এবং প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কেউ আত্মহত্যা করলো, এটা এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা মহাপাপ। এটা সবচেয়ে মানে এর যে ভুল সিদ্ধান্ত আর হয় না। তো কবি বলছেন তিনিও বুড়ো হবেন, এক সময় ওনারও বয়স হবে, এবং যখন মৃত্যু হবে তখন তো অবশ্যই এই পৃথিবী ছেড়ে তিনি চলে যাবেন। তো প্রাকৃতিক ভাবেই, প্রাকৃতিক উপায়ে যেন মৃত্যুটা হয়, এবং সেটাই কাম্য। তো কবিতার এই হচ্ছে মোটামুটি বিষয়বস্তু। 8 বছর আগে একদিন একজন লোক আত্মহত্যা করল। তো জীবনানন্দ দাশ দুঃখে কষ্টে বলছেন, কেন আত্মহত্যা করলো? আত্মহত্যা তো কোনো সমাধান নয়। যে লোকটি আত্মহত্যা করলো উনি কবির পরিচিত আত্মীয়, নাকি ভাই, নাকি বন্ধু, নাকি প্রতিবেশী, সেটা আমরা জানি না। এই কবিতায় কোথাও লেখা নেই ওই আত্মহত্যাকারী লোকটার সাথে কবির কি সম্পর্ক, এই কবিতায় কোথাও লেখা নেই। তো কবির কথাই একটাই যে আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবন সুন্দর, জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, জীবনে হাসি আসবে, হাসির পর কান্না আসবে, জীবনে সংগ্রাম আসবে, কিন্তু জীবনকে উপভোগ করতে হবে। পশু পাখি কীট পতঙ্গ যেভাবে জীবনকে উপভোগ করে, তারা কিন্তু নিজেদেরকে শেষ করে দেয় না, আত্মহত্যা করে না। পশু পাখি, একটা একটা শালিক পাখি, একটা দোয়েল পাখি কখনো আত্মহত্যা করে না। তো কবি বোঝাতে চাচ্ছেন আমাদেরকেও এভাবেই জীবনটাকে উপভোগ করতে হবে, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর প্রাকৃতিকভাবে মৃত্যু আসলে সেটা তো এড়িয়ে যাওয়া যায় না, সেটা সবার ক্ষেত্রেই ঘটবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।